হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যে সমস্ত ছাত্রছাত্রী কিংবা অভিভাবিকা বৃন্দ বা আমার স্নেহের ভাই বোনেরা যারা রয়েছে এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের বিষয়বস্তু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সমাজবিদ্যা বা সমাজতত্ত্বের উপর আলোচনা করব। সমাজবিদ্যা বা সমাজতত্ত্বের যে সাজেশন, পরীক্ষার সাজেশন 2025 সালের পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এইচএস দেবে, এইচএস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2025, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সালে যারা বসবে, উচ্চ শিক্ষা সংসদ অনুমোদিত সিলেবাস অনুসারে যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, যাদের সাবজেক্ট সোশিওলজি, অর্থাৎ সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব রয়েছে, সেই সমাজবিদ্যা বা সমাজতত্ত্বের সাজেশন নিয়ে আমি আজকে আলোচনা করব। কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো সামনের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, তোমাদের পরীক্ষাতে কমন পড়বে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে বসো এবং আমি যে প্রশ্নগুলো আজকে বলবো এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো থেকে তোমাদের পরীক্ষার কমন পড়ার সম্ভাবনা রয়েছে, আসার সম্ভাবনা রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে বলবো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা প্রশ্ন কাঠামো জানো যে তোমাদের পরীক্ষায় সোশিওলজির যে প্রশ্ন কাঠামো সেটা আমি বলে দিচ্ছি। তোমাদের পরীক্ষাতে এমসিকিউ প্রশ্ন লিখতে হবে 24টি, এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, সঠিক উত্তর খুঁজে নিয়ে লেখো বা সঠিক উত্তর নির্বাচন করো, এরকম প্রশ্ন উত্তর লিখতে হবে 24টি। আর এক কথায় উত্তর দাও, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও, এসএ কিউ লিখতে হবে 16টি। তাহলে 16 এবং 24, ঠিক আছে, 24টি এমসিকিউ, 16টি এসএ কিউ, 24টি এমসিকিউ, 16টি এসএ কিউ। এই এমসিকিউ এসএ কিউ মিলে টোটাল 40 নম্বর থাকবে শর্ট কোশ্চেন আর 40 নম্বর ব্রড কোশ্চেন। অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন লিখতে হবে 5টি, 8-এর যে কোনো 5টি প্রশ্ন উত্তর লিখতে হবে। কী ধরনের প্রশ্ন তোমরা পড়বে, কোন প্রশ্নগুলো পড়ে পরীক্ষা দিতে যাবে, এখন থেকে কোন প্রশ্নগুলো তোমরা স্টাডি করবে, প্রিপারেশন নেবে, কেননা সামনেই দুর্গাপূজা। দুর্গাপুজোতে তোমাদের স্কুল বন্ধ থাকবে, স্কুল ছুটি থাকবে, পুজো ভ্যাকেশন। তারপর স্কুল খুলেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা আরম্ভ হবে। টেস্ট পরীক্ষা 2-2.5 মাস পরেই তোমাদের অ্যানুয়াল পরীক্ষাটা শুরু হয়ে যাবে। তাহলে পড়া কিন্তু সময় নেই, হাতে গোনা কয়েকটা মাস আছে, কিন্তু তোমাদের মেন পড়া হবে দুর্গাপুজোর আগেই, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরেই তোমাদের মেন পড়া হবে। কারণ অক্টোবর মাসটা পুজো করে করে অক্টোবর মাসের অর্ধেক চলে যাবে। হ্যাঁ, সবাই তোমরা পুজোর মাসটা, অক্টোবর যে মাস আমাদের দুর্গাপুজো, হিন্দুদের সর্বশ্রেষ্ঠ পূজা, বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পূজা, এখন এটা জাতীয় পূজায় পরিণত হয়েছে, ঠিক আছে। এই পুজোতে সমস্ত ছেলে মেয়ে, কচি কাঁচা বাচ্চা, বয়স্ক সবাই আনন্দে মেতে ওঠে, নতুন জামা কাপড় কেনায় ব্যস্ত থাকবে। বিভিন্ন মানে বাজারে দিনে 1-2 বার করে যাওয়ার চেষ্টা করবে। পুজোর আগ মুহূর্তে তোমরা সবাই ব্যস্ত থাকবে, তখন সত্যিকারে অনেকের পড়াটা কিন্তু কম হবে। কারণ দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো, ভাইফোঁটা অবধি স্কুল বন্ধ থাকে, ভাইফোঁটার পরে স্কুল খোলা হয়, তারপরে খুলে কিন্তু কয়েকদিনের মাথাতেই তোমাদের টেস্ট পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। এই জন্য বলছি এখন থেকে ভালো করে পড়াশুনো করো। হ্যাঁ, মেন পড়া হচ্ছে এখন। টেস্ট পরীক্ষার আগেই মানে তোমাদের টেস্ট পরীক্ষা আরম্ভ হওয়ার আগে, টেস্ট পরীক্ষার অনেকটা আগেই সিলেবাস কমপ্লিট করতে হয়। সিলেবাস কমপ্লিট করে রিভাইজ দিতে শুরু করতে হয়। রিভাইজ যখন তুমি এখন থেকে দিতে পারবে, তখন কিন্তু তোমার চাপটা অনেক কম থাকবে পরীক্ষাতে। তখন তুমি মনে মনে ভাবে আমার পড়াশুনোর সিলেবাস কমপ্লিট, আমি রিভাইজ দিচ্ছি, হ্যাঁ আমার অনেকটা ভয় কম, আমার চাপ কম, আমি ঘাবড়াবো না, আমার সমস্ত পড়াশুনো রেডি করা আছে, স্টাডি করা আছে, আমি ঠিকঠাক পরীক্ষাতে লিখতে পাবো, ফুল আনসার করে বাড়িতে আসবো। ঠিক আছে, এখন থেকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে, ভালো করে পড়তে হবে। 8 নম্বরের যে 5টা প্রশ্ন লিখতে হয়, এখন থেকে বাড়িতে না দেখে লিখে অভ্যাস করো। কীভাবে একটা 8 নম্বরের প্রশ্ন পরীক্ষায় না দেখে লিখবে, কারণ 8-এর তো একটা লিখতে হবে না, 8-এ লিখতে হবে 5টা, 5-8 40, তাহলে 8 নম্বরের 5টা প্রশ্ন উত্তর ওই সময়ের মধ্যে লিখতে হবে। আবার এমসিকিউ উত্তর লিখতে হবে। তাহলে টোটাল তোমাদের এই 80 নম্বর রিটেন পরীক্ষা, 80 নম্বরের উত্তর লিখতে হবে 3 ঘন্টা পরীক্ষায়।
তাহলে তোমাকে এখন থেকে টাইমটাকে অ্যাডজাস্ট করে লিখতে হবে যে 8 নম্বরের 5টা প্রশ্ন উত্তর লিখতে গেলে তোমার সময় কতটুকু লাগবে। যাদের হাতের লেখা স্লো আছে, ধীরে গতিতে লিখছো, তারা এখন থেকে অভ্যাস করো কীভাবে তোমার পরীক্ষাতে 8-এর 5টায় লিখবে। আর এমসিকিউ এসিকিউ কিন্তু লিখতে হবে, কারণ এমসিকিউ এসিকিউ আর প্রজেক্ট ছাড়া কখনোই ভালো রেজাল্ট সম্ভব নয়। প্রজেক্টের 20 নম্বর, এমসিকিউ 24, এসিকিউ 16, এই নম্বর দিয়ে ভালো রেজাল্ট করা সম্ভব। কারণ এমসিকিউ এসিকিউ 40, প্রজেক্ট হচ্ছে প্রজেক্ট 20, এই হলো 60 নম্বর, 60। এই 60 নম্বর কিন্তু তোমাকে পেতেই হবে। আর 8 নম্বরে তুমি 5টা লিখবে, সেখানে 8-এ হয়তো কোনোটা 5 পাবে, কোনোটায় 6 পাবে, কোনোটায় 4 পাবে, এরকম পাবে, কোনোটায় 6, 5, 6, এরকম 4, 3 এরকম পাবে 8 নম্বরে, মানে প্রতিটা প্রশ্নের উত্তরে। কিন্তু এমসিকিউ এসিকিউ তোমাকে কিন্তু জোর দিতে হবে, এমসিকিউ এসিকিউ যাতে ভুল না হয় এখন থেকে স্টাডি করতে হবে। আর প্রজেক্টের নম্বর 20 সেটা তুলতেই হবে। গেল। প্রজেক্টে তো মুখস্থর ব্যাপার নেই, তোমরা যা লিখবে হাতের লেখার উপর নির্ভর করে তোমরা নম্বর পাবে। 15 থেকে শুরু করে 15, 16, 17, 18, 20 এরকম পাবে, 15 নিচে কেউই পাবে না। ঠিক আছে। তা এখন যেটা বলছি সেটা হচ্ছে কোন কোন প্রশ্নগুলো সোশিওলজিতে গুরুত্বপূর্ণ। কেননা অনেক ছেলেমেয়েরা তোমরা বলো যে সোশিওলজির প্রাইভেট টিউটর্স পাওয়া যায় না, সোশিওলজির প্রাইভেট টিউশন পড়ানোর মতো স্পেশাল টিচার নেই। যারা ফিলোসফি পড়ায়, যাদের মাস্টার ডিগ্রি ফিলোসফি বা ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞান, এনারাই সোশিওলজির টিউশন পড়ায়। সোশিওলজির স্পেশাল প্রাইভেট টিউটর্স পাওয়া যায় না, গৃহশিক্ষকের অভাব সোশিওলজিতে। কারণ সোশিওলজি সাবজেক্টটাই যে আমাদের পশ্চিমবঙ্গের হাই স্কুল, গার্লস স্কুলে অনেক স্কুলেই নেই, অনেক স্কুলেই পড়ানো হয় না সোশিওলজি সাবজেক্টটি, কারণ অনেক স্কুলে সাবজেক্টটা অন্তর্ভুক্ত নয়। কারণ মুষ্টিমেয় হাতে গোনা কয়েকটা স্কুলে, গার্লস স্কুল কিংবা হাই স্কুলে এই সাবজেক্টটি রয়েছে। তাও অনেকেই সোশিওলজি সাবজেক্টটা ফর্ম ফিল আপের সময় এডিশনাল হিসেবে নেয়। আর বেশিরভাগই সাবজেক্ট নিচ্ছে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ফিলোসফি, এই সাবজেক্টগুলো তারা নিচ্ছে। কিন্তু সোশিওলজি সাবজেক্টটা অনেকেই নেয় না। যে সমস্ত স্কুলে রয়েছে সেই সমস্ত স্কুলেও দেখা যায় ছাত্র সংখ্যা অনেকটা কম। ঠিক আছে। যার জন্য দেখবে সোশিওলজির প্রাইভেট টিউটর্সের অভাব, প্রাইভেট টিউটর্সও বেশি নেই। আর যারা পড়াচ্ছে গ্রামগঞ্জে বা শহরে সোশিওলজি সাবজেক্টে, দেখবে অনেকেরই সোশিওলজির ডিগ্রি নেই, তারা সোশিওলজি সাবজেক্ট পড়াচ্ছে। যারা মাস্টার্স ডিগ্রি অর্থাৎ পিজি, পোস্ট গ্রাজুয়েট সোশিওলজি নিয়ে করেনি, এমএ সোশিওলজি নিয়ে পড়াশোনা করেনি, রেগুলার বেসে সোশিওলজি করেনি বা ঠিক আছে, এরাই সোশিওলজি পড়াচ্ছে। তাই এরা কি করে, বাজার থেকে নোটস বই কিনে নিয়ে এসে নোটস বই যা থাকে তাই তারা লেখাচ্ছে। এরা জানুক বুঝুক না বুঝুক সেভাবেই পড়াচ্ছে, স্টুডেন্টদের নোটস বই বের করে দিচ্ছে, তোমরা সেগুলো লিখে লিখে বাড়ি যাচ্ছ। এইভাবে গ্রামগঞ্জের শহরে অনেকেই পড়াচ্ছে। আবার তার মধ্যে দেখা যাচ্ছে কিছু কিছু স্পেশাল টিচার, যারা যে সমস্ত টিচার সোশিওলজি নিয়ে বিএ পাস করেছে, সোশিওলজি নিয়ে এমএ কমপ্লিট করেছে, এমএ মাস্টার অফ আর্টস অর্থাৎ পিজি, পোস্ট গ্র্যাজুয়েট করেছে, যারা সোশিওলজি নিয়ে, এনারা সোশিওলজি নিয়ে হয়তো কেউ সরকারি চাকরি পায়নি, তারা সোশিওলজি পড়াচ্ছে। ঠিক আছে, কারণ এনাদের সোশিওলজি সম্পর্কে নলেজ রয়েছে, কনসেপ্ট রয়েছে। সোশিওলজি নিয়ে এরা স্টাডি করেছে। এনাদের কাছে সোশিওলজি পড়লে তোমরা অনেক কিছু জানতে পাবে, বুঝতে পাবে, শিখতে পাবে। তোমরা খোঁজ নেবে কোন টিচার কোন সাবজেক্ট নিয়ে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে, তার কাছে সেই সাবজেক্টটা পড়তে যাবে। যারা ফিলোসফিতে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে তাদের কাছে ফিলোসফি পড়বে। যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে মাস্টার্স ডিগ্রি করেছে, মানে এমএ করেছে, পোস্ট গ্রাজুয়েট করেছে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, তাদের কাছে রাষ্ট্রবিজ্ঞান পড়তে যাবে। ঠিক আছে। যারা হিস্ট্রি নিয়ে এমএ করেছে তাদের কাছে হিস্ট্রি পড়তে যাবে। তাহলে কী হবে, সেই সাবজেক্টটা সম্পর্কে ওনারা ভালো করে বোঝাতে পারবে, তুমিও জানতে পারবে, শিখতে পাবে, বুঝতে পারবে। ঠিক আছে। কিন্তু আমরা কি করি, আমরা যাদের কাছে পড়তে যাই, আমরা আদৌ জানি না সেই মাস্টারমশাইয়ের ডিগ্রি কী আছে, মাস্টার্স ডিগ্রিতে সে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে। আমরা তার কাছে এমন একটা সাবজেক্ট নিয়ে পড়তে যাই, গিয়ে বলি স্যার এই সাবজেক্টটা পড়াতে হবে, আমরা পড়বো, আর স্যারও সেখানে রাজি হয়ে যায়। কিন্তু আমরাও জানতে চেষ্টা করি না সেই স্যার কোন সাবজেক্ট নিয়ে মাস্টার্স ডিগ্রি করেছে, বা স্যারও সত্যি কথা বলে না যে আমি এই সাবজেক্ট পড়াবো না, আমি এই সাবজেক্টের টিচার নই, আমি এই সাবজেক্ট নিয়ে মাস্টার্স ডিগ্রি বা বিএ পাস করিনি বা এমএ পাস করিনি, এই সাবজেক্ট সম্পর্কে তুমিও যতটুকু জানো আমিও ততটুকু জানি, তা করে না। তারা টাকার লোভে তারা কিন্তু বাজার থেকে নোটস বই কিনে নিয়ে এসে পড়ানোর চেষ্টা করে, তাদের কাছে পড়বে না। যারা যে সাবজেক্টে স্পেশাল তাদের কাছে সেই সাবজেক্টটাই পড়তে যাবে। ঠিক আছে।
এটা আমি একটা ইনফরমেশন দিলাম তোমাদের, সঠিক তথ্য। আর আজকে এই মুহূর্তে যে কথাটা বলবো, যারা 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রী 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যাদের সোশিওলজি সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব সাবজেক্টটি রয়েছে, যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, সোশিওলজি সাবজেক্টের পরীক্ষা দিতে যাবে, তাদের উদ্দেশ্যে বলছি কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তোমাদের একটু ইনফরমেশন দিয়ে নেই। তোমরা সবাই দেখবে যে বিষয়টা, সেটা হচ্ছে 2023 সালের যে প্রশ্ন, 2023 সালে যে সমস্ত ছাত্রছাত্রী অর্থাৎ তোমাদের দাদা দিদিরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছে 2023 সালে, 23 সালের বিগত 23 সালের যে প্রশ্ন রয়েছে, সেই 23 সালের প্রশ্নপত্রটা একটু দেখার চেষ্টা করবে। এই 23 সালের প্রশ্নপত্র কোথায় পাবে? বিভিন্ন প্রশ্নবিচিত্রা বই, বিভিন্ন প্রকাশনের যে গাইডলাইন্স রয়েছে, যে প্রশ্নবিচিত্রা বইগুলো রয়েছে, কোশ্চেন ব্যাংক রয়েছে বা টেস্ট পেপার রয়েছে, সেখানে কিন্তু 2022, 2023, 2020, 2024 সালের প্রশ্ন পাবে। ঠিক আছে, তোমরা প্রশ্ন দেখবে 2023 এবং 2022। 2023 সালের প্রশ্ন বেশি করে দেখবে, কেননা 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলি সোশিওলজি পরীক্ষায় 8 নম্বরের প্রশ্ন এসেছে 2023 সালে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি 2023 সালে যে সমস্ত প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন পরীক্ষায় এসেছে 2023 সালে, সেই প্রশ্নগুলি যদি ভালো করে দেখো, সেই প্রশ্নগুলি যদি ভালো করে পড়ে যাও, আমি এটুকুন বলতে পারি 2025-এ তোমাদের সেই প্রশ্নগুলি 8-এর কমন পড়বে। শুধু 8-এর নয়, SAQ, MCQ এবং SAQ প্রশ্নের মান 8, এই প্রশ্নগুলি 2023 সালের প্রশ্ন দেখে যাবে। 2023 সালের প্রশ্ন দেখে যাবে। 2020, 2023, 2020, 2023, 2022, কী বললাম? 2020, 2023, 2022 এই প্রশ্নগুলো দেখে যাও, আর তোমাদের কোনো কিছু চিন্তা করতে হবে না। এই প্রশ্নগুলো থেকে কমন পড়বে। বিশেষ করে 2023 সালের প্রশ্ন বেশি কমন পড়বে। 2023 সালে যে সমস্ত প্রশ্ন পরীক্ষাতে 8 নম্বরের প্রশ্ন হিসেবে এসেছিল, হ্যাঁ, সেই প্রশ্নগুলি আবার 2025-এ কিন্তু রিপিট হবে। 2025-এ 2023 সালের অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। শুধু 8 নম্বরের প্রশ্ন কমন পাবে তা নয়, সাথে MCQ, SAQও কমন পাবে। তাহলে তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে 2023 সালের MCQ, SAQ 8-এর প্রশ্নের মান 8, এগুলো ভালো করে পড়ো, তাহলেই এনাফ। এগুলো পড়লেই যথেষ্ট, আর পড়তে হবে না। ঠিক আছে? 2023, কারণ 2023 সালের প্রশ্ন কিন্তু তোমাদের 24-এ রিপিট হয়নি। ঠিক আছে, কারণ 24-এর প্রশ্ন আবার 25-এ কিন্তু রিপিট হবে না। তাহলে তোমাদের 2024টা কিন্তু ইম্পর্টেন্ট নয়। তোমাদের 2024 কেন দেখতে হবে? 2024-এর প্রশ্ন বাদ দিয়ে পড়তে হবে। 2024-এর যে সমস্ত প্রশ্নের মান 8 হিসেবে এসেছে, 8-এর প্রশ্ন এসেছে 2024-এ, সেই 8-এর প্রশ্নগুলো বাদ দিয়ে তোমাকে 2023-এর 8-এর প্রশ্ন পড়তে হবে। 2023-এর 8-এর প্রশ্ন পড়তে হবে। ঠিক আছে? তারপরেও আমি কিছু প্রশ্ন তোমাদের ধারণা দিচ্ছি, এই প্রশ্নগুলো এখন থেকে স্টাডি করো। আশা করি সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 পরীক্ষার সাজেশন আজকে আমি দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো পড়ো, আশা করি সবাই ভালো রেজাল্ট করবে। ঠিক আছে? প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও। এই দেখো, SAQ, আমি MCQ বলবো না, কেননা আমার ভিডিওটা বড় হয়ে যাবে, স্টোরেজ ফুল হয়ে গেলে ভিডিওটা অর্ধেকেই আটকে যাবে, আর ফুল ভিডিও করা যাবে না। একটা ভিডিওর মধ্যে শেষ করতে গেলে আমি এটাতে MCQ তোমাদের সাজেশন দিতে পারবো না। শুধু আমি একটু পরামর্শ দিয়ে দিই তোমাদের। MCQ এর জন্য 2020, 2023, 2022, 2020, 2023, 2020, 2022, 2023, এই 3টা বছরের প্রশ্ন একটু দেখো। MCQ, SAQ কমন পড়ে যাবে, 8-এরও কমন পড়ে যাবে। 2023-এ যেগুলো 8-এ আসছে না, সেগুলো দেখবা যে 25-এ কমন পড়ে যাবে। ঠিক আছে? বলছি, তাও তোমরা খাতায় লিখে নাও। নাম্বার 1, ভারতের দৃষ্টবাদের জনক কাকে বলে? ভারতের দৃষ্টবাদের জনক কাকে বলে? SAQ,
এই প্রশ্নগুলো থেকে 16টা প্রশ্ন পরীক্ষায় কমন পাবে, 16টা প্রশ্নের উত্তর লিখতে হবে। আর এমসিকিউ যে 24টা সেটা 2020, 2022 আর 2023-এর যে এমসিকিউ প্রশ্ন এসেছে পরীক্ষায় সেগুলো দেখো, আগের বছরের প্রশ্নগুলো, মানে 24 বাদ দিয়ে। কি বলছি দেখো, ভারতীয় সংস্কৃতির মূল চিন্তাধারা কী? ভারতীয় সংস্কৃতির মূল চিন্তাধারা কী? কী পড়তে হবে? বেথুন সোসাইটি ও সোমপ্রকাশ পত্রিকা কবে প্রকাশিত ও প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, এগুলো পড়বে। সোসাইটি ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে, সোসাইটি ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে। কী পড়তে হবে? আত্মবাচকতাকে, আত্মবাচকতাকে, আত্ম বা আত্মবাচকতাকে। সাব অল্টার্ন বলতে কি বোঝায় এটা পড়ার দরকার নেই, হ্যাঁ, এটা চলে এসছে। তা এরপরে কি পড়বে? ICSSR, ICSSR এর পূর্ণরূপ কি? ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মূল উপাদান। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মূল উপাদান কী কী? এরপরে পড়বে ভারতীয় সমাজ চর্চার দুজন সমাজতাত্ত্বিকের নাম। ভারতীয় সমাজ চর্চার দুজন সমাজতাত্ত্বিকের নাম লেখো। তারপরে কি পড়বে? অ্যাপ্রোচ এবং মেথড এর মধ্যে পার্থক্য কী? অ্যাপ্রোচ এবং মেথডের মধ্যে পার্থক্য কী পড়তে হবে। কোন দৃষ্টিভঙ্গিকে কালচারোলজিক্যাল বলা হয়? কোন দৃষ্টিভঙ্গিকে কালচারোলজিক্যাল বলা হয়? এরপরে কি পড়বে নৃকুল সমাজতত্ত্ব বা ইথনো সোশিওলজি কী? নৃকুল সমাজতত্ত্ব বা ইথনো সোশিওলজি কী পড়তে হবে। বিশ্বায়ন বলতে কী বোঝায়? বিশ্বায়ন বলতে কী বোঝায়? বর্ণাশ্রম প্রথা কী? প্রাক ব্রিটিশ ভারতবর্ষের গ্রামীণ অর্থনীতি কী রূপ ছিল? প্রাক ব্রিটিশ ভারতবর্ষের গ্রামীণ অর্থনীতি কী রূপ ছিল? পড়তে হবে স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের ভাঙনের মূল কারণ উল্লেখ করো। ভারতে সামাজিক পরিবর্তনের মুখ্য প্রক্রিয়াগুলি কী? ভারতের সামাজিক পরিবর্তনের মুখ্য প্রক্রিয়াগুলি কী? প্রাক ব্রিটিশ ভারতে অর্থনীতির সূচকগুলি কী কী? প্রাক ব্রিটিশ ভারতে অর্থনীতির সূচকগুলি কী কী? জসমান ও কামিন কাদের বলা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 2025-এর জন্য। জসমান ও কামিন কাদের বলা হয়? মধ্যবিত্ত শ্রেণী বলতে কী বোঝায়? মধ্যবিত্ত শ্রেণী বলতে কী বোঝায়? আর বর্ণাশ্রম প্রথা কী, চতুরাশ্রম কী? এই বর্ণাশ্রম এবং চতুরাশ্রম এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে। বর্ণাশ্রম কী আর চতুরাশ্রম কী? জমিদারি ব্যবস্থা কাকে বলে? যজমানি ব্যবস্থার দুটি ইতিবাচক দিক ও দুটি নেতিবাচক দিক উল্লেখ করো। ঠিক আছে, সংস্কৃতায়ন বলতে কী বোঝায় বা সংস্কৃতায়নের সংজ্ঞা দাও। জাতি ও বর্ণের দুটি পার্থক্য লেখো। জাতি বর্ণের দুটি পার্থক্য লেখো। আধুনিকীকরণ কাকে বলে? আধুনিকীকরণ কাকে বলে? ধর্মনিরপেক্ষীকরণ বলতে কী বোঝো? স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের দুটি বৈশিষ্ট্য। স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের দুটি বৈশিষ্ট্য, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের সংজ্ঞা দাও। রায়তী গ্রাম বলতে কী বোঝায়? রায়তী গ্রাম বলতে কী বোঝায়? GATT, গ্যাট এর পূর্ণরূপ কী? উদারীকরণ বলতে কী বোঝায়? উদারীকরণ বলতে কী বোঝায়? ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেম গ্রন্থটির রচয়িতাকে। ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেম গ্রন্থটির রচয়িতাকে। চতুর্বর্গ কী? চতুর্বর্গ কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাত ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। জাত ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। যৌথ পরিবারের সংজ্ঞা দাও বা যৌথ পরিবার কাকে বলে? প্রান্তীয় যৌথ পরিবার এটা পড়তে হবে না। স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বলতে কী বোঝো? স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বলতে কী বোঝো? মধ্যস্বত্বভোগী শ্রেণী কী বা প্রজাস্বত্বভোগী শ্রেণী কী এটা পড়তে হবে। সমপাংতেয়তা কাকে বলে? সমপাংতেয়তা কাকে বলে? প্রাধান্যকারী জাত বলতে কী বোঝায় বা প্রভুত্বকারী জাত বলতে কী বোঝায়? ডমিনেন্ট কাস্ট। গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য কী? গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য কী? স্বপিণ্ড বলতে কী বোঝায়? জাতি পঞ্চায়েত কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতি পঞ্চায়েত কী? ব্যাপক অর্থের শিক্ষা কী? শ্রী অরবিন্দের মতে ত্রিবিধ রূপান্তর কী কী? ত্রিবিধ রূপান্তর কী কী? স্বামী বিবেকানন্দ কোন কোন যোগের কথা বলেছেন? স্বামী বিবেকানন্দ কোন কোন যোগের কথা বলেছেন? জ্যোতিরাও ফুলে কী জন্য বিখ্যাত? মহলওয়ারি ও রায়দওয়ারি বন্দোবস্ত কী? পড়তে হবে শিক্ষার আধুনিকীকরণ বলতে কী বোঝো? শিক্ষার আধুনিকীকরণ বলতে কী বোঝো? পড়তে হবে জনবিদ্যা কাকে বলে? জনস্ফীতির সমস্যা সমাধানের দুটি উপায় পদ্ধতি উল্লেখ করো। ইউনেস্কোর পুরো নাম কী? ইউনেস্কোর পুরো নাম কী? এটা পড়বে। ইউনেস্কোর পুরো নাম কী? পড়তে হবে আপেক্ষিক দারিদ্র্য ও চরম দারিদ্র্য কাকে বলে? আপেক্ষিক দারিদ্র্য ও চরম দারিদ্র্য কাকে বলে? পড়তে হবে বেকারত্বের সংজ্ঞা কী? বেকারত্বের সংজ্ঞা কী? সাম্প্রদায়িকতা বলতে কী বোঝায়?
সাম্প্রদায়িকতা বলতে কি বোঝায়? ভারতে আঞ্চলিকতাবাদের দুটি কারণ। ভারতে আঞ্চলিকতাবাদের দুটি কারণ। সন্ত্রাসবাদের সংজ্ঞা দাও। সন্ত্রাসবাদের সংজ্ঞা দাও। তারপরে পড়তে হবে দুর্নীতির সংজ্ঞা দাও। দুর্নীতির সংজ্ঞা দাও। দুর্নীতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পড়তে হবে দুর্নীতি দমনমূলক দুটি সংগঠন এর নাম লেখো। দারিদ্র্যের দুটি কারণ। দারিদ্র্যের দুটি কারণ এটা পড়তে হবে। দারিদ্র্যের দুটি কারণ পড়তে হবে। কর্মক্ষেত্রে নারীদের অসুবিধাগুলি কী কী? কর্মক্ষেত্রে নারীদের অসুবিধাগুলি কী কী? আইসিডিএস এর পূর্ণরূপ কী? অপারেশন ব্ল্যাকবোর্ড কাকে বলে? অপারেশন ব্ল্যাকবোর্ড কাকে বলে? নারী নির্যাতনের দুটি ধরন উল্লেখ করো। নারী নির্যাতনের দুটি ধরন উল্লেখ করো। দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখো। দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখো। এগুলো পড়তে হবে এসএকিউ এর জন্য 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সোশিওলজি উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 এসএকিউ সাজেশন সমাজবিদ্যা বা সমাজতত্ত্বের এসএকিউ সাজেশন পড়তে হবে। পরিবেশ দূষণ প্রতিরোধের দুটি ব্যবস্থা কী কী? পরিবেশ দূষণ প্রতিরোধের দুটি ব্যবস্থা কী কী? পড়বে দুই ধরনের গণমাধ্যমের নাম লেখো। দুই ধরনের গণমাধ্যমের নাম লেখো। গণমাধ্যমের একটি ইতিবাচক ও একটি নেতিবাচক দিক। গণমাধ্যমের একটি ইতিবাচক আর একটি নেতিবাচক দিক উল্লেখ করো। পড়তে হবে লোকপাল বিল কী? লোকপাল বিল কী? পড়তে হবে মুদ্রাস্ফীতি কী? মুদ্রাস্ফীতি কী? দুটি গ্রিন হাউস গ্যাসের নাম। দুটি গ্রিন হাউস গ্যাসের নাম। নর্মদা বাঁচাও আন্দোলনের কে নেতৃত্ব দেন? নর্মদা বাঁচাও আন্দোলনের কে নেতৃত্ব দেন? পড়বে শিক্ষার পড়তে হবে এরপরে যেটা পড়বে ইম্পর্টেন্ট যেটা বলে দিচ্ছি আমি, এই প্রশ্নগুলো তোমরা পড়বে, ঠিক আছে, বা সিবিআই এর প্রোগ্রামকে এগুলো দেখবে। আর 2023-এর যে এমসিকিউ প্রশ্ন এসিকিউ প্রশ্ন রয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2023-এ যে প্রশ্নগুলো এসেছিল এমসিকিউ অথবা এসএকিউ, এমসিকিউ এবং এসএকিউ 2023-এর প্রশ্ন দেখবে। আর আমি যেগুলো বললাম এগুলো পড়বে, তাহলেই এনাফ, 16টি কমন পাবে। আমি আজকে যে প্রশ্নগুলো এই মুহূর্তে বললাম এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সোশিওলজি সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার সাজেশন এসএকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি আজকে যে প্রশ্নগুলো বললাম এগুলো পড়বে। এই প্রশ্নগুলোর পড়ার পাশাপাশি 2023 সালের যে প্রশ্নপত্রটি রয়েছে 2023 সালের এমসিকিউ এবং এসএকিউ, এই এসএকিউ এর সঙ্গে 2023 সালের এসএকিউ যোগ করে পড়বে, বাস 16টি প্রশ্ন কমন পড়ে যাবে। 2023 সালের এসএকিউ দেখবে আর আমি আজকে যেগুলো বললাম এগুলো পড়বে, তাহলে হয়ে যাবে। এখন আমি 8-এর প্রশ্ন তোমাদের বলবো। প্রশ্নের মান 8-8-এর যে 5টা লিখতে হয় বলবো, তোমরা খাতায় লিখে নাও। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলে দিচ্ছি। 8-এর নাম্বার 1 প্রশ্নের মান 8, খাতায় লিখে নাও, সবাই খাতা কলম বের করো, বলে দিচ্ছি, ঠিক আছে। নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায় বা বোঝো? এ বিষয়ে রণজিৎ গুহের অবদান উল্লেখ করো। এই বিষয়ে রণজিৎ গুহের অবদান উল্লেখ করো। অথবা প্রশ্নটা এইভাবে পড়তে পারো, সাব অল্টার্ন দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো? এই প্রসঙ্গে রণজিৎ গুহের অবদান, এই প্রসঙ্গে রণজিৎ গুহের অবদান, ঠিক আছে। পরের প্রশ্ন কি পড়বে দেখো, ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়? ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়? এই বিষয়ে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এই বিষয়ে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, যদিও বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকাটা 2024-এ এসছে, এটা না পড়লেও হবে, ঠিক আছে। এর সঙ্গে অন্য প্রশ্ন পড়তে হবে এখানে। আরেকটা প্রশ্ন কি, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়? ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়? এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভারতীয় সমাজবিজ্ঞানীদের ভূমিকা লেখো, ঠিক আছে। পরের প্রশ্ন, দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়? দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়? দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গির বিস্তার ও সীমাবদ্ধতা আলোচনা করো। পড়তে হবে কি জানো, ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বলতে কি বোঝো? স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বলতে কি বোঝায়? স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই গ্রাম সমাজ ধ্বংসের কারণগুলি কি কি? পরের প্রশ্ন পড়তে হবে তোমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে
যেহেতু এটা আসছে তাও আমি একটু বলে নেই, যজমানি ব্যবস্থা বলতে কী বোঝায়। যজমানি প্রথার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো দেখবে। যজমানি প্রথার ইতিবাচক ও নেতিবাচক দিক দেখবে। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বলতে কী বোঝায়। স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্য এবং ধ্বংসের কারণ, এটা ইম্পর্টেন্ট। আর যজমানি প্রথার সংজ্ঞা, যজমানি প্রথার ইতিবাচক নেতিবাচক দিক। ঠিক আছে, এটা দেখতে পারো। পরের প্রশ্ন, ধর্ম নিরপেক্ষীকরণ বলতে কী বোঝায়। ধর্ম নিরপেক্ষীকরণ বলতে কী বোঝায়। হ্যাঁ, ধর্ম নিরপেক্ষীকরণের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো, বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, পাশ্চাত্যায়ন বলতে কী বোঝো। পাশ্চাত্যায়ন, ওয়েস্টার্নাইজেশন। পাশ্চাত্যায়ন বলতে কী বোঝো। পাশ্চাত্যায়ন ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। পাশ্চাত্যায়ন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পড়তে হবে। ঠিক আছে, এগুলো তোমাদের 8-এর জন্য পড়তে হবে পরীক্ষার, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 8-এর জন্য। ঠিক আছে, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বা সাবঅল্টার্ন স্টাডিজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, রণজিৎ গুহর অবদান। তারপরে প্রশ্ন, পরিবারের সংজ্ঞা দাও, পরিবারের কার্যাবলী উল্লেখ করো। পরিবারের সংজ্ঞা দাও, পরিবারের কার্যাবলী উল্লেখ করো। পড়তে পারো, পরিবারের সংজ্ঞা দাও, পরিবার ব্যবস্থার পরিবর্তনের কারণ। পরিবার ব্যবস্থার পরিবর্তনের কারণ, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যৌথ পরিবারের সংজ্ঞা দাও, যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো যৌথ পরিবারের। এর পরের প্রশ্ন হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাতি ব্যবস্থায় গান্ধীজির মতামত। জাতি ব্যবস্থায় গান্ধীজির মতামত আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট। ধর্ম বিষয়ে পড়তে হবে, ধর্ম বিষয়ে যে প্রশ্নটা পড়বে, ধর্ম বিষয়ে শ্রী অরবিন্দের দৃষ্টিভঙ্গি, এটা পড়তে পারো। বা শিক্ষা কাকে বলে, শিক্ষার কার্যাবলী আলোচনা করো। শিক্ষার কার্যাবলী, শিক্ষা সম্পর্কে গোপাল কৃষ্ণ গোখলের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পড়তে হবে শিক্ষা সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। শিক্ষা সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান পড়বে। গান্ধীজির শিক্ষা দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। গান্ধীজির শিক্ষা দর্শন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পড়তে হবে শিক্ষা ও আধুনিকীকরণ এর প্রক্রিয়া ব্যাখ্যা করো। জাত সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভূমিকা। ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের এটা পড়তে পারো, বা জাত সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভূমিকা, ধর্ম বা জাত। ঠিক আছে, আর গান্ধীজি থেকেও তাই, গান্ধীজিরও পড়তে হবে জাত সম্পর্কে গান্ধীজির যে অবদান। ঠিক আছে, পড়তে হবে। এরপরের প্রশ্ন, দারিদ্র্য বলতে কী বোঝায় বা দারিদ্র্যের সংজ্ঞা দাও। ভারতে বিভিন্ন দারিদ্র্য দূরীকরণ কর্মসূচির পরিচয় দাও। ভারতে বিভিন্ন দারিদ্র্য দূরীকরণ কর্মসূচির পরিচয় দাও, এটা ইম্পর্টেন্ট। বেকারত্ব বলতে কী বোঝায়। ভারতে বেকার সমস্যার কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, এটা পড়বে। এর পরের প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাম্প্রদায়িকতার ধারণাটির বর্ণনা করো, বা সাম্প্রদায়িকতা বলতে কী বোঝায়। সাম্প্রদায়িকতার সংজ্ঞা দাও। ভারতে সাম্প্রদায়িকতার মৌলিক কারণসমূহ আলোচনা করো। ভারতে সাম্প্রদায়িকতার মৌলিক কারণসমূহ আলোচনা করো। পড়তে হবে ভারতে পরিবেশ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ভারতে পরিবেশ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পড়তে হবে ভারতে নারী আন্দোলনের রূপরেখা আলোচনা করো। ভারতে নারী আন্দোলন বা ভারতে নারী নির্যাতনের রূপরেখা আলোচনা করো। নারী নির্যাতন, ঠিক আছে, যেটা প্রতিনিয়ত ঘটে চলেছে আমাদের সমাজের বুকে। ভারতে নারী আন্দোলনের রূপরেখা আলোচনা করো। ভারতে নারী নির্যাতনের রূপরেখা আলোচনা করো। ঠিক আছে, বা নারী জাতির মর্যাদার পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। বর্তমান সমাজে নারী জাতির মর্যাদা সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন পড়তে হবে আঞ্চলিকতাবাদ বলতে কী বোঝায়। আঞ্চলিকতাবাদ বলতে কী বোঝায়। ভারতে আঞ্চলিকতাবাদের কারণগুলি আলোচনা করো। ভারতে আঞ্চলিকতাবাদের কারণগুলি আলোচনা করো। ভারতে নিরক্ষরতার কারণসমূহ আলোচনা করো। ভারতে নিরক্ষরতা দূরীকরণের কর্মসূচি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ইম্পর্টেন্ট। দারিদ্র্য বলতে কী বোঝায়। ভারতে বিভিন্ন দারিদ্র্য দূরীকরণ কর্মসূচির উল্লেখ করো। ঠিক আছে, বেকারত্ব বলতে কী বোঝায়। ভারতে বেকার সমস্যার কারণগুলি আলোচনা করো। সাম্প্রদায়িকতার সংজ্ঞা দাও। হ্যাঁ, ভারতের সাম্প্রদায়িকতার মৌলিক কারণসমূহ আলোচনা করো। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নগুলো এর সঙ্গে 2023-এ যে সমস্ত প্রশ্ন 8 নম্বরে এসেছে সেই প্রশ্নগুলো পড়বে, তাহলেই তোমাদের 8-এর 5টাই কমন পাবে, গ্যারান্টি দিলাম আমি। আমার সাজেশনের বিকল্প নেই। আমার সাজেশন নাম্বার 1 সাজেশন।
এস টিউটোরিয়াল হোমের সাজেশন নাম্বার 1। তোমরা বিশ্বাস ভরসা রেখে আত্মবিশ্বাস রেখে আমার সাজেশন ফলো করে পড়ে পরীক্ষা হলে বসো, কেউ ফেইলিওর হবে না, সবাই উপকৃত হবে। আমার সাজেশন পড়ে গেলে তোমরা ভালো রেজাল্ট করবে, এটা আমি আশাবাদী। আমি অনেক পরিশ্রম করে সাজেশন তৈরি করি, ঠিক আছে? ওকে, তাহলে আজকে সাজেশন আমার এই ভিডিওতে তোমরা পাচ্ছ কিভাবে। আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার সাজেশনে কি বললাম, SAQ প্রশ্নের মান 1, 1-এর 16টি লিখতে হবে। আর কি প্রশ্ন দিয়ে দিলাম আজকের সাজেশনে, প্রশ্নের মান 8, 8-এর 5টি লিখতে হবে। প্রশ্নের মান 8, 8-এর 5টি লিখতে হবে। আর কি পরামর্শ দেওয়া হলো, পরামর্শটা হচ্ছে মূল্যবান পরামর্শ দিচ্ছি। 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্র থেকে MCQ, SAQ আর 8-এর প্রশ্ন দেখবে। 2023-এর SAQ, MCQ, SAQ আর 8, 2023-এর MCQ, SAQ 8 আর আজকে আমার এই সাজেশন। আর কিচ্ছু পড়তে হবে না, তোমাদের অন্য কারো সাজেশন দেখার দরকার নেই, গ্যারান্টি। 2023-এ যে 8-এর প্রশ্নগুলো এসছে পরীক্ষায় সেখান থেকে 2-3টা হলো কমন পাবে 2025-এর পরীক্ষায়, গ্যারান্টি, ঠিক আছে? যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার সাজেশন, আমার চ্যানেলের সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন, কমন সাজেশন, 100% গ্যারান্টি, নিশ্চিত কমন সাজেশন, ঠিক আছে? আজকে যে প্রশ্নগুলো বললাম এগুলো খাতায় লিখে নাও, এগুলো তো পড়বেই, তার পাশাপাশি 2023 সালের প্রশ্নটিও দেখবে, ঠিক আছে? রাখছি। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।